ভুতুড়ে আত্মা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ভাবুন তো, আপনি একটা পুরনো বাড়িতে ঢুকেছেন। দেয়ালের রং উঠে গেছে, চারপাশে মাকড়সার জাল, বাতাসে ধুলো। কিন্তু এই বাড়ির সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কোনো অদ্ভুত শব্দ নয়, কোনো দরজা জানালা নয়, বরং একটা পুরনো ছবি, কালো কাঠের ভারী ফ্রেমে বাঁধানো। ছবিটা দেখতে খুব সাধারণ, কিন্তু এর চোখের দিকে তাকালেই মনে হয় যেন ওরা আপনাকে লক্ষ্য করছে। আর হ্যাঁ, অনেকে শপথ করে বলেছে ক্যামেরায় সেই চোখ নড়ে ওঠে, কিন্তু খালি চোখে কিচ্ছু দেখা যায় না। এই ঘটনাটা নিয়ে অনেকে হাসাহাসি করেছে, কেউ বলেছে এটা ভ্রম। কিন্তু শহরের প্রান্তে গাছপালার আড়ালে দাঁড়ানো সেই বাড়ির ভেতরে গেলে মানুষ অন্য গল্প বলে। বলে ছবিটার ভেতরে আটকে আছে এক আত্মা, একটা আত্মা যে চোখ দিয়ে শুধু দেখে না, বরং আপনাকে লক্ষ্য রাখে। আজ আমরা জানবো সেই গল্প। তবে সাবধান, হয়তো আপনিও একসময় অনুভব করবেন আপনার ঘরেই কেউ আপনাকে দেখছে। হে গাইজ, আমি রাফি। তোমরা জানো আমি সাধারণত হান্টেড প্লেস এক্সপ্লোর করি, তাই না? আজ আমি এসেছি শহরের একদম প্রান্তে, এই ভুতুড়ে বাড়িটাতে। শুনেছি এখানে একটা ছবির ফ্রেম আছে যেটার চোখ নড়ে ওঠে। প্রথমে ভেবেছিলাম এটা ফালতু রটনা, কিন্তু তোমাদের অনেকেই আমাকে চ্যালেঞ্জ করেছিলে এটা রেকর্ড করতে, তাই আজ আমি এখানে। ক্যামেরা ঘোরে, ভাঙাচোরা লোহার গেট, জং ধরা তালা ঝুলছে, বাতাস বইলে গেট কেঁপে কেঁপে শব্দ করছে। দেখতে পাচ্ছ, পুরো জায়গাটাই ভুতুড়ে লাগছে। আমি একা এসেছি, টিম আনিনি, তাই যদি হঠাৎ ভিডিওটা এখানেই কেটে যায়, ধরে নেবে আমি পালিয়ে গেছি। হালকা হাসির চেষ্টা করে, কিন্তু কণ্ঠে ভয়ের ছাপ টের পাওয়া যায়। রাফি ভেতরে ঢুকতেই বুঝতে পারল বাড়িটা শুধু ভাঙাচোরা নয়, এর ভেতরে এক অদ্ভুত শীতলতা আছে। জানালাগুলো সব বন্ধ, তবুও যেন অচেনা ঠান্ডা বাতাস বইছে। দেয়ালে পুরনো পেইন্টিং, কিছু ভাঙা আসবাবপত্র, আর সবার শেষে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা, ঘরের কোণে ঝুলছে সেই ছবি। ক্যামেরা জুম করে ছবির দিকে। ছবিতে এক পুরুষের মুখ, চোখ গভীর, ঠোঁট সোজা, একদম হাসি নেই। ওইটাই, ওই ফ্রেমটাই। ওকে, লাইট অন করি। সে টর্চ জ্বালায়, আলো পড়তেই চোখের হালকা ঝিলিক দেখা যায়। রাফি এক মুহূর্ত থমকে দাঁড়ায়। ওয়েট, তোমরা দেখছো? মনে হলো চোখের ভেতরে রিফ্লেকশন নড়ল, নাকি আমি ভুল দেখছি? আপনারাও কি খেয়াল করলেন? চোখটা কি সত্যিই নড়ল, নাকি এটা কেবল আলো ছায়ার খেলা? ভেবে দেখুন তো, যদি সত্যিই নড়ে থাকে, তবে আপনার চোখ কি এখনো ছবির দিকে তাকাতে সাহস করছে? ঠিক আছে, আমি টেস্ট করি। আমি ক্যামেরা এখানে রেখে ছবির দিকে তাকাবো, দেখি কিছু ধরা পড়ে কিনা। ক্যামেরা ট্রাইপডে রাখা হয়। রাফি কয়েক সেকেন্ড ছবির সামনে দাঁড়ায়, খালি চোখে কোনো নড়াচড়া নেই। তারপর ফুটেজ রিওয়াইন্ড করে। হোয়াট দ্য, দেখো, ক্যামেরায় চোখ ব্লিঙ্ক করেছে। এক ফ্রেমে স্পষ্ট ব্লিঙ্ক দেখা যাচ্ছে। ক্লিপটা রিপ্লে করা হয় স্লো মোশনে। ছবির চোখ অল্প সময়ের জন্য বন্ধ হয়ে আবার খোলে। দর্শকও দেখতে বাধ্য হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, রাফির সামনে দাঁড়িয়ে কিছুই দেখতে পাইনি, শুধুমাত্র ক্যামেরাতেই সে চোখ নড়ছে। তাহলে কি ছবির ভেতরে সত্যিই কিছু আছে, নাকি প্রযুক্তির কোনো বিভ্রান্তি? এক মুহূর্তের জন্য ভিডিও থেমে যায়। কালো পর্দা, শুধু শ্বাস ফেলার শব্দ শোনা যায়। হঠাৎ পেছনের দরজা জোরে কড়াত করে বন্ধ হয়ে যায়। রাফি চমকে ওঠে, ক্যামেরা কেঁপে ওঠে। কেউ আছে? হ্যালো! নিঃশব্দ, শুধু বাতাসের হু হু শব্দ। তারপর দূরে মৃদু ফিস ফিস শোনা যায়, যেন কেউ নাম ধরে ডাকছে। রাফি, তুমি কি আমার নাম ধরেই ডাকলে? ও মাই গড! ক্যামেরা হঠাৎ ঝলক দেয়। স্ক্রিনে অল্প সময়ের জন্য ছবির চোখ দর্শকের দিকে ঘুরে তাকায়, তারপর আবার স্বাভাবিক। এটা ছিল সেই রাতের প্রথম সিগন্যাল। ছবির ফ্রেম শুধু একটা পুরনো জিনিস নয়, এর ভেতরে লুকিয়ে আছে এমন এক শক্তি যা ধীরে ধীরে নিজেকে প্রকাশ করছে। কিন্তু রাফি তখনও জানতো না এটা কেবল শুরু। আপনারাও কি দেখলেন? ঠিক এই মুহূর্তে ছবির চোখ এক সেকেন্ডের জন্য সরাসরি আপনার দিকে তাকিয়েছিল। হয়তো আপনি খেয়াল করেননি, হয়তো করেছেন। যদি খেয়াল করে থাকেন, কমেন্টে লিখে জানান আপনি কি দেখলেন চোখ নড়তে, নাকি এটা শুধু আপনার কল্পনা।
রাফি এখনো জানতো না সামনে কি অপেক্ষা করছে। ছবির চোখ কেবল নড়ছে না, বরং এর ভেতরে লুকিয়ে আছে এমন এক গল্প যা শোনার পর হয়তো আপনিও আর নির্ভয়ে কোনো ছবির দিকে তাকাতে পারবেন না। পেছনে দরজা বন্ধ হওয়া, নাম ধরে ডাকা, আর ক্যামেরায় ধরা পড়া চোখের নড়াচড়া, এই সব ঘটনার পরও রাফি সিদ্ধান্ত নিল সে এখান থেকে যাবে না, বরং ছবিটাকে আরো কাছে থেকে পরীক্ষা করবে। ঠিক আছে গাইস, আমি এখন এক্সপেরিমেন্ট শুরু করব। আমি এখানে পুরো রাত থাকার চেষ্টা করব। ছবিটার সামনে ক্যামেরা চালু রাখবো আর আমি নিজেও চোখ না সরিয়ে বসে থাকব। দেখি আসলেই কিছু ধরা পড়ে কিনা। ছবির ঠিক সামনে চেয়ার টেনে বসে আলো ম্লান, কেবল ছবির চারপাশেই টর্চের আলো। ঘন্টার পর ঘন্টা কেটে যায়। রাফি ছবির দিকে তাকিয়ে বসে থাকে। সামনে বসে সে কিছুই দেখে না। ছবিটা নিস্তব্ধ, ঠান্ডা, একদম নড়ে না। কিন্তু ক্যামেরা ফুটেজ রিপ্লে হয়। ধীরে ধীরে ছবির চোখ সোজা থেকে ডান দিকে সরে যায়, তারপর আবার আগের মতো। ও মাই গড, তোমরা দেখলে? আমি শপথ করে বলছি আমি সামনে বসে কিছুই দেখিনি, কিন্তু ক্যামেরায় চোখ সরেছে। আপনারা কি খেয়াল করলেন সত্যি ছবির চোখ সরে গেছে, নাকি শুধু রেকর্ডিংয়ের গ্লিচ? হয়তো আপনিও এখন স্ক্রিনের দিকে তাকিয়ে ভাবছেন আমি আসলেই দেখলাম, নাকি এটা শুধু আমার কল্পনা। না না, এটা নর্মাল হতে পারে না। এত স্পষ্ট ফুটেজে ধরা পড়ছে, কিন্তু কেন খালি চোখে আমি কিছুই দেখতে পাচ্ছি না? সে উঠে দাঁড়ায়, ছবির একেবারে কাছে গিয়ে চোখের দিকে তাকায়। যদি সত্যি কেউ ভেতরে থাকে তাহলে এখনই আমাকে কিছু দেখাও। এক মুহূর্ত নীরবতা। হঠাৎ ঘরের বাতি নিভে যায়, টর্চ নিজে থেকেই বন্ধ হয়ে যায়। স্ক্রিন অন্ধকার, ক্যামেরা নাইট ভিশনে চলে যায়। সবুজ আলোতে ছবি ভয়ঙ্কর দেখাচ্ছে। রাফি ঘেমে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। যেও না। কে সেখানে? ক্যামেরা জুম করে ছবির চোখে। এক মুহূর্তের জন্য চোখ মিটমিট করে, তারপর আবার স্থির। দেখলে তো, এইবার শুধু ক্যামেরায় নয়, নাইট ভিশনেও স্পষ্ট দেখা গেল চোখ মিটমিট করেছে। এখন প্রশ্ন হলো, রাফি শুধু এটা শুনছে, নাকি আপনিও ফিসফিসানি শুনলেন? আমি আর এখানে থাকতে পারছি না, কিন্তু যদি এখনই চলে যাই তাহলে তোমরা বলবে আমি ভয় পেয়ে পালিয়েছি। তাই আমি শেষ একটা কাজ করব। সে ছবির কাছে হাত বাড়িয়ে দেয়, আঙুল ছবির ফ্রেম ছুঁই ছুঁই করছে। হঠাৎ ছবির কাছে হাত ছোঁয়া মাত্রই পুরো ঘর কেঁপে ওঠে। ক্যামেরা ঝাঁকুনি খায়। এক মুহূর্তের জন্য স্ক্রিনে দেখা যায় ছবির ভেতরের মানুষটির ঠোঁট সামান্য নড়ছে, যেন কিছু বলছে। হে ঈশ্বর, ছবিটা শ্বাস নিচ্ছে। সে ভয়ে হাত সরিয়ে নেয়। ছবির ভেতরে ঠোঁট আবার স্থির হয়ে যায়। রাফি বুঝতে পারল ছবিটা কেবল নড়ছে না, ছবির ভেতরে কেউ আটকে আছে। কিন্তু সে কে আর কেন এখানে? উত্তর পেতে হলে রাফিকে আরও গভীরে যেতে হবে, আর আপনাকেও। ছবির চোখ নড়ে ওঠা, ফিসফিস করে নাম ডাকা আর ঠোঁট নড়ে ওঠার অদ্ভুত দৃশ্যের পর রাফি বুঝতে পারল এই রহস্য শুধু কল্পনা নয়, এর ভেতরে লুকিয়ে আছে বহু বছর আগের কোনো সত্যি কাহিনী। আর সত্যিটা জানতে হলে তাকে খুঁজতে হবে ছবির অতীত। গত রাতের ঘটনার পর আমি ঠিক করেছি এই ছবিটা নিয়ে আর শুধু মজা করব না, এর পেছনে আসলেই কিছু আছে। তাই আজ আমি এসেছি শহরের পুরনো আর্কাইভে, যেখানে জমিদার বাড়ির ইতিহাস নিয়ে কিছু তথ্য পাওয়া যায়। এখানেই প্রথম উঠে আসে নাম মির্জা হাশিম। 20 শতকের গোড়ার দিকে তিনি ছিলেন এলাকার এক ধনী জমিদার। ভয়ঙ্কর ব্যক্তিত্ব, নির্মম ব্যবহার। তার দালান কোঠা, চাকর বাকর, জমি সব ছিল, কিন্তু মানুষ তাকে পছন্দ করত না, কারণ শোনা যায় তিনি অদ্ভুত রকম নিষ্ঠুর ছিলেন। লোকজন বলতো হাশিম মানুষের চোখের ভেতর এমনভাবে তাকাতেন যেন ভেতরটা ভেদ করে দেখছেন। চাকরদের ভুল হলে শাস্তি দিতেন নির্মমভাবে। এমনকি নিজের স্ত্রীর সঙ্গেও ব্যবহার ছিল ভয়ঙ্কর।
তুমি আমার চোখের দিকে তাকিয়ে থাকবে, এই চোখ কখনো মিথ্যা বলে না। তার অদ্ভুত চোখ নিয়ে নানা গুজব ছিল। কেউ বলতো তার চোখের ভেতরে এমন কিছু আছে যেটা সাধারণ মানুষের নয়। 1924 সালের এক রাতে হঠাৎ করেই মারা যান মির্জা হাশিম। মৃত্যুর সময় তার চোখ খোলা ছিল আর ঠোঁটে ছিল অদ্ভুত এক হাসি। ডাক্তাররা বলেছিল হার্ট অ্যাটাক, কিন্তু লোকজন বিশ্বাস করত না। তারা বলতো হাশিম মৃত্যুর আগেই কালো জাদু করছিলেন। এখানে লেখা আছে মৃত্যুর আগের দিন তিনি একজন চিত্রশিল্পীকে ডেকে এনেছিলেন। ছবিটা আঁকানো হচ্ছিল তার নির্দেশে। মনে হচ্ছে এটাই সেই ছবি। শিল্পী আঁকতে আঁকতেই কিছু অদ্ভুত বুঝতে পারেন। চোখের অংশ আঁকার সময় হাশিম তাকে বলেছিলেন, আমার চোখ যেন জীবিত থাকে, মৃত্যু হলেও এই চোখ থাকবে অমর। লোকজন বলে মৃত্যুর আগেই তিনি নিজের আত্মাকে সেই ছবির ভেতরে বাঁধতে চেয়েছিলেন। ক্যামেরায় ছবির চোখের দিকে ধীরে ধীরে জুম ইন করা হয়, আলো ঝিলিক দেয়। আপনি যদি এখন ছবির চোখের দিকে তাকান, হয়তো আপনারও মনে হবে ওগুলো জীবন্ত। প্রশ্ন হলো, এ কি শুধু শিল্পীর দক্ষতা, নাকি সত্যিই আত্মা বন্দী আছে ভেতরে? সব কিছুর সূত্র মিলে যাচ্ছে, মৃত্যু, ছবির আঁকা আর সেই চোখ। কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, কেন ক্যামেরাতেই শুধু চোখ নড়ছে? তিনি বই বন্ধ করে তাকিয়ে থাকেন ক্যামেরার দিকে। আমি মনে করি হাশিম চেয়েছিলেন মৃত্যুর পরও মানুষকে ভয় দেখাতে, আর ক্যামেরা হলো সেই জানালা যার মাধ্যমে আত্মা প্রকাশ পায়। হঠাৎ লাইব্রেরির আলো 1 সেকেন্ডের জন্য নিভে যায়। রাফি চমকে ওঠে। যখনই রাফি সত্যিটা জোড়া লাগাতে শুরু করলো, তখনই যেন কেউ তার এই অনুসন্ধান পছন্দ করল না। লাইব্রেরির আলো নিভে গেল, বাতাসে বইয়ের পাতা উল্টে গেল, আর একটা নাম ভেসে উঠল, হাশিম। স্ক্রিন ব্ল্যাকআউট, শব্দ শোনা যায় পাতা ছিঁড়ে যাওয়ার মতো। রাফি ইতিহাস ঘেটে জেনেছিল মির্জা হাশেমের অকাল মৃত্যু, তাঁর আঁকানো সেই অদ্ভুত ছবি আর আত্মাকে ফ্রেমে বন্দি করার অভিশপ্ত কাহিনী। কিন্তু রহস্য জানলেই কি বিপদ কমে যায়, নাকি বিপদ আরো কাছে টেনে আনে? এবার সেই ছবির অভিশাপ প্রথম শিকার বেছে নিল। আজ আমার সঙ্গে আছে শাওন। ওই আমাকে প্রথম বলেছিল এই পুরনো বাড়ি আর ছবির কথা। ওর নাকি ছোটবেলায় এই বাড়ির পাশে আসার অভিজ্ঞতা আছে। দেখ, আমি ছোটবেলায় আসলে অনেক কিছুই দেখেছি এখানে, কিন্তু তখন ভাবতাম হয়তো চোখের ভুল। তবে আমি কসম খেয়ে বলছি, ছবির চোখ সত্যি নড়ত। এবার আমরা একসাথে ছবি রেকর্ড করব। যদি সত্যিই কিছু থাকে তাহলে একসাথে ধরা পড়বে। আরে ভাই, এত ভয় পাবার কিছু নেই, আমি একদম কাছে গিয়ে দেখছি। সে হাত বাড়িয়ে ছবির ফ্রেম ছোঁয়ার চেষ্টা করে। শাওন জানতো না ছবির ফ্রেম ছোঁয়া মানেই অভিশাপকে ডেকে আনা। রাফি, আমার মনে হচ্ছে কেউ আমার দিকে তাকিয়ে আছে ভেতর থেকে। তার ঠোঁট কাঁপছে। ক্যামেরায় দেখা যায় ছবির চোখ হালকা ব্লিঙ্ক করছে। শাওন, হাত সরাও ওখান থেকে। শাওনের শরীর হঠাৎ ভেঙে পড়েছে। ও ঘুমের মধ্যে অদ্ভুতভাবে আচরণ করছে, আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ওর চোখ। ক্যামেরা শাওনের মুখে জুম করে, তার চোখ আধখোলা আর হুবহু ছবির চোখের মতো ধীরে ধীরে নড়ছে। ছবির চোখ আর শাওনের চোখের ভেতর অদ্ভুত এক সাদৃশ্য তৈরি হলো। মনে হচ্ছিল ছবির আত্মা ধীরে ধীরে শাওনের শরীরে প্রবেশ করছে। দেখো, যখন শাওন ঘুমোচ্ছিল তখন ক্যামেরায় অন্য কিছু ধরা পড়েছে। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে ছবির ঠোঁট নড়ছে, যেন কিছু বলতে চাইছে। ফুটেজে ছবির ঠোঁট কাঁপছে, যেন ফিসফিস করছে, কিন্তু শব্দ নেই। একই সাথে শাওনের ঠোঁটও নড়ছিল, হুবহু একই গতিতে, যেন দুই ভিন্ন জগতের দুই সত্তা এক শরীরে বন্দী হয়ে গেছে। আমি জানি না এটা কি করে সম্ভব, কিন্তু আপনি নিজেই দেখুন, এটা কি ছবির অভিশাপ নয়, নাকি শুধু আমাদের কল্পনা? স্ক্রিনে স্লো মোশন রিপ্লে,
ছবির ঠোঁট নড়ছে আর শাওনের ঠোঁটও একসাথে নড়ছে। আপনি কি মনে করেন, ছবির আত্মা কি সত্যি শাওনের শরীর দখল করছে, নাকি আমাদের চোখই আমাদের ধোঁকা দিচ্ছে? রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে, তখন অভিশপ্ত আত্মারা সবচেয়ে সক্রিয় হয়। আর তখনই শাওন ছবির ঘরের দিকে হাঁটতে শুরু করলো। স্ক্রিন ব্ল্যাক আউট, শেষ শব্দ, দরজা বন্ধ হওয়ার কর্কশ আওয়াজ। শাওনের ওপর ছবির অভিশাপ পড়ার পর রাফি বুঝতে পারল এবার তাকে প্রমাণ চাই। এমন কিছু প্রমাণ যা কেবল শোনা কথা নয়, চোখে দেখা যাবে। আর তার জন্য দরকার ছিল অন্ধকার রাত, নীরব বাড়ি আর চালু ক্যামেরা। আজ আমি ঘরটাকে পুরোপুরি রেকর্ড করব। এখানে 3টে ক্যামেরা থাকবে, একটা ছবির সামনে, একটা ডান দিকে আর একটা পেছনের কোণায়। যদি ছবির চোখ সত্যিই নড়ে বা তার চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটে, সব ধরা পড়বে। সে মোমবাতি নিভিয়ে দেয়। ঘর অন্ধকার হয়ে যায়। ক্যামেরার নাইট ভিশনে সবুজাভ দৃশ্য। প্রথম কয়েক মিনিট কিছুই হলো না, কিন্তু তারপর ছবির চোখ নিজে থেকে পলক ফেলল। ওরা সত্যিই নড়ছে। ক্যামেরা 2তে ধরা পড়ল ঠোঁটের নড়াচড়া। কেউ যেন বারবার কিছু বলছে, কিন্তু শব্দ আটকে গেছে ফ্রেমের ভেতর। মুক্ত করো, মুক্ত করো। ও কি আমার সঙ্গেই কথা বলছে? ক্যামেরা 3তে ধরা পড়ল ফ্রেমের ভেতর থেকে হাত বেরিয়ে আসতে চাইছে। কাচের ওপারে আঘাত, বারবার, যেন কোনো বন্দি আত্মা ছুটে আসতে চাইছে। হঠাৎ ছবির চোখ সরাসরি লেন্সের দিকে তাকালো। শুধু রাফি নয়, এবার যেন তাকিয়ে আছে দর্শকের দিকেও। না, এটা সম্ভব নয়। যেন ফ্রেমের ভেতরের আত্মা আর বন্দি থাকতে চাইছে না। ঘর ভরে উঠল অদৃশ্য শক্তির তাণ্ডবে। ক্যামেরার ভিডিওতে মোমবাতি নিজে থেকে জ্বলে ওঠে আর নিভে যায় বারবার। এটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। ছবির মানুষটি ধীরে ধীরে ফ্রেম ছেড়ে বেরিয়ে আসতে শুরু করলো। কিন্তু প্রশ্ন হলো, ও কি সত্যিই বেরিয়ে এলো, নাকি ক্যামেরাই আমাদেরই চোখে ধোঁকা দিল? হঠাৎ এক কর্কশ চিৎকার, স্ক্রিন কাট টু ব্ল্যাক। ছবির মানুষ ফ্রেম থেকে বেরিয়ে আসতে চাইছে। এই ভয়ঙ্কর ফুটেজের পর রাফির জীবন আর স্বাভাবিক থাকলো না। রাত নামলেই সে দেখতে শুরু করলো এক অদ্ভুত দুঃস্বপ্ন। আর প্রতিদিনই মনে হচ্ছিল ছবির আত্মা তাকে নিজের জগতে টেনে নিচ্ছে। প্রথমে আসলো দুঃস্বপ্ন। প্রতি রাতে একই স্বপ্ন, এক অন্ধকার করিডর যেখানে দূরে একটা ছায়া দাঁড়িয়ে থাকে। কে কে ওখানে? ছায়া কাছে আসতেই দেখা যায় ওটা ছবির মানুষ, মির্জা হাসিম। তার চোখ জ্বলজ্বল করছে। কিন্তু এ শুধু স্বপ্নেই সীমাবদ্ধ ছিল না। ঘুমের মধ্যে রাফি হাঁটতে শুরু করলো, আর প্রতিবারই তার গন্তব্য ছিল সেই ছবির ঘর। ক্যামেরায় দেখা যায় রাফি ঘুমন্ত অবস্থায় ফ্রেমের সামনে দাঁড়িয়ে আছে। ছবির চোখও একই সময়ে নড়ছে। রাফির চোখ আর ছবির চোখ এবার এক হয়ে গেল। ব্লিঙ্ক, নড়াচড়া সব একই সাথে, যেন ছবির আত্মা ধীরে ধীরে তার শরীরে প্রবেশ করছে। হ্যাঁ, আমি আসছি। তার ঠোঁট নড়ছে, যেন কার সঙ্গে কথা বলছে। কিন্তু ও কথা বলছিল কার সঙ্গে? ছবির ভেতরে বন্দী মির্জা হাসিমের সঙ্গে। আমার মনে হচ্ছে আমি নেই। ঘুমের মধ্যে হাঁটি, কথা বলি, কখনো মনে হয় কেউ আমাকে ভেতর থেকে চালাচ্ছে। হঠাৎ সে আয়নার দিকে তাকায়। ক্যামেরায় স্পষ্ট দেখা যায় আয়নায় তার মুখ ভিন্ন, চোখ লালচে, ঠোঁটে হাসিমের মতো হাসি। দিনের বেলাতেও ছবির প্রভাব বাড়তে লাগলো। আয়নার প্রতিফলনে যেন সে আর রাফি নয়, সে হয়ে উঠছে মির্জা হাসিম। রাফি, তোমার চোখে আমি আগের সেই ছবির দৃষ্টি দেখছি। এটা তুই না, এটা অন্য কেউ। হঠাৎ ঘরের বাতি জ্বলে নিভে ওঠে।
স্বপ্নে এবার সে দেখল ছবির ভেতরে আছে সে নিজেই, যেন মির্জা হাসিম ধীরে ধীরে তার জায়গা দখল করছে। মির্জা হাসিমের কণ্ঠ ভেসে আসে, তুমি আমার উত্তরসূরি, এখন তুমি আমার ফ্রেম। কিন্তু প্রশ্ন হলো, রাফি কি এখনো নিজেই আছে, নাকি ছবির আত্মা ধীরে ধীরে তাকে পুরোপুরি দখল করে নিচ্ছে? স্ক্রিন ব্ল্যাক, শেষ শব্দ রাফির নিজের কণ্ঠ, কিন্তু ভিন্ন সুরে। আমি হাসিম। রাফির দুঃস্বপ্ন ও ঘুমের মধ্যবর্তী আচরণ স্পষ্ট করে দিল, ছবির অভিশাপ কেবল ভয় দেখাচ্ছে না, বরং তাকে ধীরে ধীরে দখল করছে। কিন্তু এই কাহিনীতে আরও গভীর রহস্য লুকিয়ে আছে, পুরনো ডায়েরি যা খুলে দেবে ছবির ভেতরের আত্মাদের গোপন সত্য। আমি এই ঘরে আগে কখনো আসিনি, হঠাৎ মনে হলো এখানে কিছু লুকিয়ে আছে যা আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে। সে ভাঙা তাক খোলে এবং একটি পুরানো ছেঁড়া ডায়েরি খুঁজে পায়। ডায়েরিটি মির্জা হাসিম নিজেই লিখেছিলেন। প্রথম পাতা থেকে বোঝা যায় ছবিটি কোনো সাধারণ শিল্পকর্ম নয়, এটি তৈরি করা হয়েছিল আত্মাকে বন্দি করার জন্য। হাসিম বিশ্বাস করতেন মৃত্যুর পরও তিনি বেঁচে থাকতে পারবেন এই ফ্রেমের ভেতরে। এখানে আরও লেখা আছে, ফ্রেমে শুধু আমি অর্থাৎ হাসিম নয়, আমার স্ত্রী, আমার ছোট চাকর বাকররা, তারা সবাই বন্দী। যাদের জীবনের সঙ্গে আমার অত্যাচারের স্মৃতি জড়িত, তাদের আত্মাও ছবির ভেতরে আটকানো হয়েছে। এখন বোঝা গেল ছবির ভেতরের আত্মারা একা হাসিম নয়, তারা সবাই আটকে আছে আর ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে যারা ছবির কাছে আসে। ডায়েরি বলছে ছবিটি ভাঙলে তারা মুক্ত হবে, কিন্তু সঙ্গে রয়েছে সতর্ক বার্তা, অর্থাৎ মুক্তি মানেই ঝুঁকি। আমি কি ঝুঁকি নেব? ডায়েরির পাতায় লেখা অক্ষরগুলো স্পষ্টভাবে দেখায় হাসিম মৃত্যুর আগে চেয়েছিলেন তার আত্মা ফ্রেমে বন্দি থাকুক। কেউ যদি ছবিতে হাত দেয়, তারা ধীরে ধীরে শিকারের মতো আত্মাকে অনুভব করবে, আর সেই শিকার হতে পারে যে কেউ, রাফি বা যে কেউ দর্শক। আপনি যদি এখন স্ক্রিনের দিকে তাকান, মনে রাখবেন ছবির চোখ আপনার দিকে তাকাচ্ছে নাকি আপনার মনকে ভয় দেখাচ্ছে। রাফি কি সাহস করে ছবিটাকে ভাঙবে, নাকি ফ্রেমের অভিশাপ আরও গভীরে প্রবেশ করবে? রাফি বুঝতে পারল ডায়েরি শুধু উত্তর দেয়নি, এটা এক ধরনের সতর্ক বার্তা। এবং এখন ছবির আত্মারা তার জীবনকে পুরোপুরি দখল করতে চাইছে। স্ক্রিন ব্ল্যাক, শেষ শব্দ হালকা ফিসফিস, তুমি আসবে আমাদের কাছে। ডায়েরি খুলে বোঝা গেল ছবির ভেতরে শুধু মির্জা হাসিম নয়, আরও কয়েকটি আত্মা আটকে আছে, আর এই আত্মারা রাফির জীবনকে প্রভাবিত করছে। এবার সে সিদ্ধান্ত নিল ছবির রহস্যের মুখোমুখি হবে, ভয়কে নয় সাহসকে বেছে নেবে। আজ আমি পরীক্ষা করব, হাতুড়ি নিয়ে ছবির কাছে যাব। যদি সত্যিই কিছু থাকে, তাহলে তার প্রভাব সরাসরি ক্যামেরায় ধরা পড়বে, আর আমি দেখব কিভাবে আত্মারা প্রতিক্রিয়া দেয়। সে ক্যামেরা চালু করে, ঘর অন্ধকার, শুধু ছবির ফ্রেমে আলো পড়ছে। ছবির কাছে হাত দেওয়া মাত্রই ঘরে অদ্ভুত শীতল বাতাস বইতে শুরু করল। ফিসফিসে শোনালো, ছাড়াও, কিন্তু কোনো শব্দ ছিল না। আমি শুধু পরীক্ষা করছি, কিছু হবে না। ক্যামেরা ফুটেজে ছবির চোখ ব্লিঙ্ক করে, যেন সতর্ক করছে। ছবির আত্মারা প্রতিক্রিয়া দেখাচ্ছে, তারা শুধু নড়াচড়া করছে না, তারা সতর্ক বার্তা দিচ্ছে। আর রাফি বুঝতে পারল প্রত্যেকটি নড়াচড়া তার বিপদের ঘণ্টার নির্দেশ। স্বপ্নে সে ছবির ভেতরে প্রবেশ করল, চারপাশে শুধু ভীতিকর অন্ধকার। ছবির ভেতরের আত্মারা, স্ত্রী, চাকর বাকর, হাসিম, সবাই তাকে দেখে। কেউ হাসছে, কেউ ফিসফিস করছে, মুক্তি চাই। রাফি চেষ্টা করছে চিৎকার করতে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। আমি চাই এই আত্মাদের মুক্তি দিই, কিন্তু ডায়েরি সতর্ক করেছে মুক্তি মানে বিপদ। আমি কি ঝুঁকি নেব?
যদি কিছু ভুল হয় তাহলে শুধু আমি নয়, সবাই বিপদে পড়তে পারে। দর্শকও এখন দ্বিধায়। যদি আপনি ছবিটাকে ভাঙার চেষ্টা করতেন, আপনি কি ঝুঁকি নিতেন? প্রথমবার ছবির অভিশপ্ত শক্তি সরাসরি আক্রমণ করছে। বই, কাগজপত্র, বাতি সবই অদ্ভুতভাবে নড়াচড়া করছে। আর রাফি বুঝতে পারল এই ফ্রেম শুধু ছবি নয়, এটি এক জীবন্ত অভিশপ্ত সত্তা। রাফি বুঝতে পারল ছবির আত্মারা শুধু সতর্ক বার্তা দিচ্ছে না, তারা ধীরে ধীরে তার জীবনে প্রবেশ করছে। আর এখন প্রশ্ন হলো, সে কি সাহস করে ছবিটিকে ভাঙবে, নাকি ফ্রেমের অভিশাপ তাকে আরও গভীরে টেনে নেবে? স্ক্রিন ব্ল্যাক, শেষ শব্দ, রাফির কণ্ঠ কিন্তু ভিন্ন সুরে, আমি হাসিম। রাফি জানে ছবির অভিশাপ শুধু ঘরে সীমাবদ্ধ নেই। ইউটিউব ভিডিও, ক্যামেরার ফুটেজ সব কিছু এখন প্রকাশ করেছে এক অদ্ভুত শক্তি। এবং দর্শকেরা যারা ভিডিও দেখছে, তাদের মধ্যেও সেই প্রভাব শুরু হয়েছে। দেখা গেল ভিডিও যে শুধু রাফির ঘরে প্রভাব ফেলেছিল না, এখন দর্শক যারা ভিডিও দেখছে তারাও অদ্ভুত ঘটনা অনুভব করছে। কেউ ফিসফিস শুনছে, কেউ বলছে ঘরে আলো নিজে জ্বলে নিভিয়ে যাচ্ছে। ছবির অভিশাপ ক্রমশ ছড়িয়ে পড়ছে। আমি আজ দেখতে চাই কতটা প্রভাব বিস্তার করতে পারে এই অভিশাপ। যদি সত্যি সব ধরা যায়, তাহলে আমি বুঝতে পারবো কেন ক্যামেরায় চোখ নড়ছে কিন্তু বাস্তবে দেখা যায় না। সে ক্যামেরা চালু করে এবং নিজের চোখ ও ছবির চোখে একসাথে ট্র্যাক করে। ছবির আত্মা সরাসরি রাফির সঙ্গে যোগাযোগ করছে। ঠোঁট নড়ছে কিন্তু শব্দ নেই, শুধু ফিসফিসে অনুভূত হচ্ছে, মুক্তি চাই। রাফি হাত বাড়িয়ে ফ্রেম স্পর্শ করে, হঠাৎ বাতি নিভিয়ে যায়। ঠিক আছে, আমি বুঝতে পারছি এটা শুধু ছবি নয়, এটি এক শক্তিশালী আত্মা। ভিডিওতে দেখা যাচ্ছে ছবির চোখ ক্যামেরার লেন্সের দিকে সরাসরি তাকাচ্ছে। আর দর্শক যারা ভিডিও দেখছে, তারা ভিডিও দেখে ঘরে অদ্ভুত আচরণ অনুভব করছে। কিছু কমেন্টে লেখা, চোখ আমার দিকে তাকাচ্ছে, আমি শ্বাসরুদ্ধ হচ্ছি। ক্লোজ আপ, ভিডিও ফুটেজে ছবির চোখ ব্লিঙ্ক করে আর ফ্রেমে হালকা অন্ধকার ঘূর্ণয়মান। রাফি বুঝতে পারল ছবির অভিশাপ শুধু সতর্ক বার্তা দিচ্ছে না, এটি পুরো ঘরকে নিয়ন্ত্রণ করছে। বাতি জ্বলে নিভে, বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়, বই উড়ে যায়। প্রতিটি নড়াচড়া সরাসরি আত্মার শক্তির প্রতিফলন। রাফির চোখে ঘাম ধরে, হাত ধরে ক্যামেরা ধরে থাকে। আপনি যদি ভিডিওটি দেখছেন, মনে রাখবেন এই অভিশাপ এখন শুধু রাফির নয়, আপনার ঘরেও এটি প্রভাব ফেলতে পারে। আপনি কি এখনো তাকাচ্ছেন, নাকি চোখ সরিয়ে নেবেন? ক্যামেরায় ক্লোজ আপ, রাফির চোখ ধীরে ধীরে ছবির চোখের সাথে মিলছে। ছবির আত্মারা এখন আর শুধু সতর্ক করছে না, তারা ধীরে ধীরে বাস্তবে প্রবেশের চেষ্টা করছে। রাফি কি ছবি ভাঙার চেষ্টা করবে, নাকি তারা তার জীবনকে সম্পূর্ণ দখল করবে? স্ক্রিন ব্ল্যাক, শেষ শব্দ, ফিসফিস, আমরা তোমার পাশে আছি। রাফি জানে ছবির অভিশাপ যতদিন থাকে সে তত বিপদে থাকবে। একমাত্র উপায় সাহস দেখানো, মুখোমুখি হওয়া এবং শেষ পর্যন্ত ছবি ভাঙার চেষ্টা করা। রাত নামল, বাতি নিভে গেল, ঘর পূর্ণ অন্ধকার। এটাই শেষ। আমি জানি এটি বিপজ্জনক, কিন্তু আর দেরি করা যাবে না। আমি ছবিটিকে ভাঙব, সব আত্মাকে মুক্ত করার জন্য। ক্যামেরার নাইট ভিশনে ঘরের সব কিছু স্থির, শুধুমাত্র ছবির চোখ আলোকিত। প্রথম আঘাত মাত্রই অভিশপ্ত শক্তি প্রতিক্রিয়া দেখালো। ঘর কেঁপে উঠল, বাতাসের ঝড় বইছে, ফিসফিসে শোনা যাচ্ছে, তুমি সাহস করেছ। ক্লোজ আপে ছবির চোখ ব্লিঙ্ক করে, ঠোঁট নড়ছে। আমি ভয় পাচ্ছি না, এবার শেষ। ছবির আত্মারা চিৎকার করছে, ফিসফিস করছে, যেন মুক্তির জন্য চেষ্টা করছে। কিন্তু রাফি থেমে না, সে হাতুড়ি আরও শক্তভাবে নিক্ষেপ করে।
ফ্রেম ভেঙে যাচ্ছে, অদ্ভুত আলো ফুটছে, ফিসফিসে শব্দ, মুক্তি মুক্তি। ছবির ভেতরে আটকে থাকা আত্মারা ধীরে ধীরে বেরিয়ে আসছে, কিন্তু কোনো ভয় নেই, শুধু শান্তি। ক্যামেরায় দেখা যায় ছবির ফ্রেম ফেটে গেছে, ঘরে শান্তি নেমে এসেছে, বাতি আর উঠছে না। এটা শেষ, তারা মুক্ত হয়েছে, আর আমি বেঁচে আছি। ছবির অভিশাপ শেষ, কিন্তু এই রাত এবং অভিজ্ঞতা রাফির মন থেকে কখনো যাবে না। সে জানে সাহস এবং সত্যি মুখোমুখি হওয়াই একমাত্র উপায় ছিল, এবং ছবির ভেতরের আত্মারা শান্ত হয়েছে। দর্শকরা, আপনি যদি কখনো এমন রহস্যের মুখোমুখি হন, মনে রাখবেন, ভয়কে বা হারিয়ে সাহস এবং সতর্কতা সঙ্গে নিন, এবং কখনোই না দেখার চেষ্টা করবেন না অভিশপ্ত ছবিকে। কারণ যেটি আপনি দেখেন তা সব সময় বাস্তব হয় না, কিন্তু প্রভাব থাকে। স্ক্রিন ব্ল্যাক, শেষ কথা, দূরের ফিসফিস, আমরা এখনো আছি। ছবির অভিশাপ ভেঙে গেলেও রাফির মনে প্রশ্ন জাগছিল, কেন এই আত্মারা ফ্রেমে আটকা পড়েছিল? কেন তারা শুধু চোখ নড়াচ্ছিল, কথা বলছিল না, আর কেন ধীরে ধীরে মানুষের জীবনকে প্রভাবিত করছিল? আমি আবার ডায়েরি খুঁজে দেখলাম। মির্জা হাশিম শুধু নিজের জন্য নয়, তার চারপাশের মানুষের ভয় ও কষ্টেও ফ্রেমে বন্দি করতে চেয়েছিল। প্রতিটি আত্মা একটি গল্প, প্রত্যেকটি চোখ, প্রতিটি ঠোঁট একটি অতীতের স্মৃতি। ক্লোজ আপ, ডায়েরির লেখা, যেখানে হাসিম আত্মাদের তালিকা ও তাদের অভিশপ্ত অবস্থার ব্যাখ্যা করেছে। ফ্রেমটি কেবল ছবি নয়, এটি একটি শক্তিশালী অভিশপ্ত মাধ্যম। যিনি এটি স্পর্শ বা তাকান, তাদের মনকে প্রভাবিত করে, কারণ আত্মারা ভিতরে আটকা, তারা মুক্তি চাইছে, আর তাদের আকর্ষণ মানুষকে বিপদের দিকে টেনে নিয়ে যায়। দেখতে পাচ্ছি ছবির চোখ ধীরে ধীরে মানুষের চোখের সঙ্গে সাদৃশ্য তৈরি করছে। আমাদের চোখ কেবল ধোঁকা দেখাচ্ছে না, বরং অভিশপ্ত শক্তি এক ধরনের মানসিক সংযোগ তৈরি করছে। মানুষ ভয় পেলে আত্মারা শক্তিশালী হয়। ফ্রেম ভাঙার পর আত্মারা মুক্ত হলো, কিন্তু ডায়েরি সতর্ক করেছিল, মুক্তি মানে বিপদ। আত্মারা মুক্তি পেয়েছে, কিন্তু যদি কেউ আবার ছবিতে চোখ দেয়, তারা পুনরায় প্রভাব বিস্তার করতে পারবে। অর্থাৎ ভয় এবং সতর্কতা চিরকালই। আমি শিখেছি, ভয় কখনো একা নয়, এটি শক্তিশালী আর কখনো কখনো মানব চেতনার সঙ্গে মিলে যায়। কিন্তু সাহস, সতর্কতা ও সচেতনতা হলো একমাত্র পথ। এই অভিশপ্ত ছবি আমাকে শুধু ভয় দেখায়নি, বরং আমাকে শিখিয়েছে সত্যের মুখোমুখি হওয়ার মানে কি। দর্শকরা, আপনি যদি কখনো এমন রহস্যের মুখোমুখি হন, মনে রাখবেন, চোখে দেখা সব বাস্তব নয়, কিন্তু প্রভাব থাকে। সাহস দেখানো আর সতর্ক থাকা একসাথে প্রয়োজন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেউ কখনো অভিশপ্ত ছবি বা আত্মার খেলায় অংশ নেবেন না। ছবির অভিশাপ শেষ হয়েছে, কিন্তু ইতিহাসের ছাপ চিরকাল থেকে যাবে। কখনো কখনো কিছু অভিশাপ চুপচাপ অপেক্ষা করে, শুধু সাহসী মন তাদের মুখোমুখি হতে পারে। স্ক্রিন ব্ল্যাক, শেষ শব্দ ফিসফিস, আমরা এখনো আছি। রাফি অভিশপ্ত ছবির রহস্যের মুখোমুখি হয়। প্রাথমিক ভয়, দুঃস্বপ্ন, আত্মাদের প্রভাব, সব কিছু মিলিয়ে সে এক চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়। এখন গল্পের প্রতিটি অংশ একত্রিত হয়ে দর্শকরা জানতে পারবে ছবির ভেতরের আত্মাদের সত্যিই কি হয়েছে। যদি সব ফুটেজ একসাথে দেখি, তাহলে ছবির শক্তি আর আত্মাদের নিখুঁত ধারা বুঝতে পারব। প্রতিটি ব্লিঙ্ক, প্রতিটি ঠোঁট, প্রতিটি ফিসফিস সবই একই গল্প বলছে। ছবির ভেতরে আটকে থাকা আত্মারা অবশেষে মুক্ত হলো। তাদের চোখে ভয় নেই, বরং শান্তি। আর রাফি বুঝতে পারল, প্রত্যেকটি আত্মা কেবল নিজের মুক্তি চেয়েছিল, কিন্তু ফ্রেম তাদের বেঁধে রেখেছিল। আমি শিখেছি, ভয় কখনো একা নয়, এটি আমাদের চেতনায় প্রবেশ করে, আমাদেরকে প্রভাবিত করে। কিন্তু সাহস, সতর্কতা এবং সত্যের মুখোমুখি হওয়া একমাত্র উপায় অভিশাপ কাটানোর। দর্শকরা,
আপনি যদি কখনো এমন অভিশপ্ত ছবি দেখেন, ভয় পেয়েও চোখ সরাবেন না, কিন্তু সতর্ক থাকুন। সাহস আর সচেতনতা ছাড়া কোনো রহস্যের মুখোমুখি হওয়া বিপজ্জনক। ক্যামেরা ধীরে ধীরে ঘর থেকে জুম আউট করে। বাতি নিভে গেছে, ঘর শান্ত। ছবির অভিশাপ শেষ হয়েছে, আত্মারা মুক্ত হয়েছে, কিন্তু ইতিহাসের ছাপ চিরকাল থেকে যাবে। কিছু অভিশাপ চুপচাপ অপেক্ষা করে, শুধু বশ ও হিমন তাদের মুখোমুখি হতে পারে, আর হয়তো আপনার চোখের ঠিক সামনে। স্ক্রিন ব্ল্যাক, শেষ শব্দ ফিস ফিস, আমরা এখনো আছি।